হাসপাতালে পৌঁছানোর পর গাড়ি ক্লিনিকের সামনে এসে দাঁড়াতেই এক মুহূর্ত দেরি না করে দরজা ধাক্কা দিয়ে খুলে দ্রুত হাসপাতালের ভেতরে ঢুকে গেল আরুষ। চোখ লাল হয়ে গেছে, শ্বাস দ্রুত ওঠানামা করছে। মেহেরকে কোলে নিয়ে প্রায় দৌড়ে এসেছে ও। শরীরটা কাঁপছে, নিঃশ্বাস দ্রুত, মুখে আতঙ্কের ছাপ। শিউলি আন্টিও পেছনে ছুটে এসেছে, চোখে মুখে শঙ্কা। রিসেপশনে থাকা নার্স ভয়ার্ত চোখে ওদের দিকে তাকালো। শিউলি আন্টি রিসেপশনিস্টকে অস্থির হয়ে বললেন, ইমার্জেন্সি, রক্ত পড়ছে, স্ট্রেচার আনুন। ডাক্তার, ডাক্তার কোথায়? আতঙ্কে কাঁপতে থাকা কণ্ঠে চিৎকার করে উঠল আরুষ। চারপাশে নার্স আর রোগীর দর্শনার্থীরা চমকে তাকালো। আরুষের ড্রাইভার দ্রুত ভেতরের দিকে ছুটল ডাক্তার ডাকতে। আরুষ পাগলের মতো এদিক ওদিক তাকাচ্ছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে পুরো হাসপাতাল তছনছ করে ফেলবে। একজন ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে আরুষের কাছে আসলে আরুষ গর্জন করে ওঠে, ডাক্তার কোথায় তোদের? এখনই আসতে বল, একটুও দেরি হলে সবকটাকে গুলি করব। কণ্ঠে শীতল হুমকি। রিসেপশনিস্ট, নার্স পর্যন্ত ভয় পেয়ে গেল। দ্রুত ইন্টারকমে ডাক্তারকে জানানো হলো। দুজন নার্সের সঙ্গে একজন ডাক্তার এসে হাজির হলেন। পেশেন্টকে স্ট্রেচারে দিন, দ্রুত অপারেশন থিয়েটারে নিতে হবে। কথা শেষ করার আগে আরুষ তীব্র দৃষ্টিতে তাকালো। আমার বাচ্চা, ওর কিছু হবে না তাই তো? ডাক্তার, ওর কিছু হলে আমি কিন্তু হাসপাতাল জ্বালিয়ে দেব। বলতে বলতে মেহেরকে শুয়ে দিল স্ট্রেচারে। ডাক্তার চমকে উঠলেন, কিন্তু মেহেরের অবস্থা গুরুতর দেখে তিনি বলার সময় পেলেন না। মেহেরকে নিয়ে অপারেশন থিয়েটারের দিকে এগিয়ে গেলেন। আরুষ পেছনে পেছনে যেতে চাইল, কিন্তু নার্স তাকে বাধা দিল। স্যার, দয়া করে বাইরে অপেক্ষা করুন, আমি যাচ্ছি ওর সঙ্গে। না স্যার, দয়া করে শান্ত হন, আমাদের কাজ করতে দিন। শান্ত? শান্ত? এই মুহূর্তে কিভাবে শান্ত থাকা সম্ভব? অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হয়ে গেল। হতভম্ব হয়ে হাসপাতালের সাদা দেয়াল আর কোল্ড লাইটের নিচে দাঁড়িয়ে থাকা আরুষের শরীর থরথর করে কাঁপছে। ভেতরের আতঙ্ক, অজানা শূন্যতা গিলে খাচ্ছে ওকে। আরুষ ধপ করে বসে পড়ল, মাথা নিচু করে 2 হাত দিয়ে মুখ চেপে ধরল। বুকের ভেতর মোচড় দিচ্ছি। যে মানুষটা যে অন্যদের কষ্ট দেওয়ায় অভ্যস্ত, আজ নিজে অসহ্য যন্ত্রণায় দগ্ধ হচ্ছে। কখনো কি ভেবেছিল একটা প্রাণের জন্য এতটা ভয় পেতে পারে? রিভেঞ্জ এভাবেও যে নেওয়া যায় জানা ছিল না আরুষের। প্রায় আধা ঘন্টা পর নার্স এসে জানালো, রক্তক্ষরণ বেশি হয়েছে, সোজা বাচ্চার মাথায় আঘাত লেগেছে, আপনার ওয়াইফের মিসক্যারেজ হয়ে গেছে। আরুষ এক মুহূর্ত স্থির হয়ে রইল। তার পায়ের নিচের মাটিটাই যেন সরে যাচ্ছে। পুরো পৃথিবীটা এক সেকেন্ডে ওলটপালট হয়ে গেল। কেবিনে শুনশান নীরবতা। বাইরের বাতাসের প্রবেশাধিকার নিষেধ। এসির ঠান্ডা হাওয়ায় তিতকুটে ওষুধেরও গন্ধ ভাসছে। বাতাস বিষিয়ে গেছে কারো অন্তর্লীন বেদনায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভারী হয়ে আসছে চারপাশের পরিবেশ। সাফেদ বেডে শুয়ে আছে মেহের। পেট পর্যন্ত কাঁথা টেনে রেখেছে। সে আবরণ তার মলিনতা ঢাকতে ব্যর্থ। চোখের কোণে লেপ্টে থাকা ক্লান্তি আর ব্যথাতুর চাহনিতে লুকিয়ে আছে অপ্রকাশিত অনেক কথা। দরজা ঠেলে কেবিনে প্রবেশ করল আরুষ। চোখে মুখে ঘৃণা স্পষ্ট। দৃষ্টি যখন মেহেরের দিকে পড়ল, রক্তে যেন আগুন জ্বলে উঠল। তারপর বজ্রের মতো গর্জে উঠল, তুই আমায় শেষ করতে চাস তো? বলতেই আমি বুক পেতে দিতাম। আমার অস্তিত্ব, আমার নিষ্পাপ বাচ্চাকে কেন শেষ করলি? ক্রোধে তার শরীর থরথর করে কাঁপছে। 2 হাত শক্ত হয়ে আসছে, আঙুলগুলো কেঁপে উঠছে রাগের তীব্রতায়। কিন্তু মেয়ের বিদ্রুপের হাসি আসলো। সেই হাসিতে ব্যথার কোনো চিহ্ন নেই, অথচ কথা ছিল ব্যথায় চোখ মুখ বিকৃত করা। আরও শতবম্ব হয়ে ও নিষ্পৃহ ভঙ্গির দিকে তাকিয়ে রইল। এটা কোনো সাধারণ হাসি নয়, হাসিটা পৈশাচিক, অগ্রাসী, নির্মম। মেহেরের চোখের ভেতর ধ্বংসের ঝলক, মুখে এক অপার্থিব নির্মমতা। কষ্ট হচ্ছে? চাপা অথচ ধারালো কণ্ঠস্বর মেহেরের, যেখানে বিন্দু মাত্র অনুশোচনা নেই, নেই কোনো দুঃখ, বরং এক ধরনের তৃপ্তি, উন্মাদনা। প্রথম ধাক্কার স্বাদ কেমন ছিল আরুষের? ডিড ইউ এনজয়? আরুষের চোখ লাল হয়ে উঠল। শরীর টকবক করে ফুটতে থাকা লাভার মতো ক্রোধে ধকধক করছে। ইচ্ছে করছে কেবিনের মেঝেতেই পুঁতে ফেলতে মেহেরকে। মেহের হালকা হাসি থেকে এবার শব্দ করে হেসে উঠল, উন্মাদ এক বিকৃত হাসি। যন্ত্রণা হচ্ছে তো ঠিকঠাক। আপনার কলিজাটা যদি নিজ চোখে পড়তে দেখতাম, আমার চক্ষু শীতল হতো। ব্যাপার না, আরও পুড়ে তামা হোক। বন্দুকের গুলিতে ছিদ্র করার পর আমি ওই পাষণ্ড হৃদয়টাকে নেড়ে চেড়ে দেখব। ব্যথা তো কেবল মাত্র শুরু। আরুষের দৃষ্টি ঝাপসা হয়ে আসে ক্রোধে। মেহেরের এই উন্মাদনা, এই নির্মমতা, এই ভয়হীন চাহনি, সব কিছু ওকে ভেতর থেকে ঝলসে দিচ্ছে। আরুষ আর এক মুহূর্ত সহ্য করতে পারে না। চট করে মেহেরের গলা চেপে ধরল। শক্ত আঙুলগুলো পিষে ফেলছে মেহেরের গলার হাড়। নিঃশ্বাস আটকে আসছে, কিন্তু মেহেরের মুখের হাসি মুছে না, বরং সে হেসেই যায়। প্রথমে হালকা, তারপর শব্দ করে, বনো উন্মাদ পৈশাচিক এক হাসি। গলা চেপে ধরা উচিত ছিল ব্যথা অনুভব করা, অথচ মেহেরের চোখে জল জ্বলে বিজয়ের ঝলক। এই হাসছিস কেন তুই? তুই হাসছিস কেন? আমার বাচ্চাকে মেরে ফেলে তুই আনন্দ করছিস? তুই মানুষ? তুই মা?
আরুষ আরও শক্ত করে চেপে ধরে গলা। মেহেরের ফ্যাকাশে মুখ লাল হয়ে যাচ্ছে, নিঃশ্বাস আটকে আসছে, তবুও সে হাসিটা অটুট। ও ভয় পাচ্ছে না, বরং চোখে এক ধরনের স্বস্তি, এক ধরনের পরিপূর্ণতা, যেন বাজিতে কোটি টাকা জিতেছে। আরুষ হঠাৎ করে হাত ছেড়ে দেয়। মেহের কাশতে কাশতে হেসে ওঠে আরও একবার, এরপর নিজেকে স্থির করে, হাসি থামিয়ে চোখে পুড়ে নেয় বিধ্বংসী সত্তা। বলেছিলাম না খুনির সন্তান আমি মেহের পেটে ধরব না। লুক, আই হ্যাভ কিপ মাই ওয়ার্ড। আপনার ভাঙাচোর অবস্থা দেখে ভীষণ শান্তি লাগছে। আজ আমি সত্যি খুশি। ভাগ্যিস অভিশপ্ত আত্মাটা পেটে এসেছিল, নয়তো আরও শেখের শির দ্বারা ভাঙতাম কি করে। আরও সে শ্বাস ভারী হয়ে আছে, গলায় গর্জন জমে আছে, একটা গলা চির বেরিয়ে আসা চিৎকার। তুই এত নিতে নামতে পারলি? ও আমার একার সন্তান ছিল, অর্ধেকটা তোরও ছিল। কি দোষ করেছিল? তুই আমায় মারতে পারতি, আমায় কেন মারলি না শালি? মেয়ের হাসে আবারও, তীক্ষ্ণ সুরে বলে, দোষ একটাই, খুনির রক্ত বইছিল শরীরে। অভিশপ্ত আত্মার সন্তান হয়ে আসার চেয়ে মরে গিয়ে বেঁচে যাওয়া ভালো। অবশ্য আপনিই মরবেন, আমি মারব, তবে তার আগে আপনার নিঃস্ব হতে হবে। আজ যেমনটা করলাম আপনাকে ধ্বংস করতে আমি মেহের মাটির নিচে পর্যন্ত নেমে যেতে পারি। আরও সে খোদার কসম, বাবার খুনিকে আমি বাঁচতে দেব না। আরও ধিক্কারে সুরে জবাব দেয়, যেদিন জানবি তোর রক্ত কত শুদ্ধ, সেদিন নিজের মাংস নিজে ছিঁড়ে খাবি শালি। একটু থামে আরুষ, শরীর ক্রোধে কাঁপছে। বারবার মনে হচ্ছে তার অদেখা বাচ্চাটা পৃথিবীর নিষ্ঠুরতার কাছে হেরে গিয়ে হারিয়ে গেছে। আরুষ বাবা হতে পারল না। কিনে রাখা জামা কাপড়, খেলনা, ওসব কে পরবে এখন? কে খেলবে? ওর অন্ধকার জীবনটা আবারও তলিয়ে গেল। কি নিয়ে বাঁচবে আরুষ? কার জন্য বাঁচবে? বুকটা কেঁপে উঠল। কান্না পাচ্ছে না, শুধু নিঃশ্বাস চাপা আর্তনাদ বইছে। শ্বাসকষ্ট হচ্ছে, বুকে 100 কেজি ভারী কিছু চাপিয়ে দেওয়া হয়েছে যেন। আরুষ মেহেরের গাল চেপে ধরল, নিষ্ঠুর হাতে যেন ভেঙে ফেলবে মারি। আমারই ভুল তোকে ফুল ভেবে যত্ন করা। তোরা মেয়ে জাত ভালোবাসার যোগ্য নোস, তোদের মাথায় না পায়ের তলাতে মানায়। এক নারী আমার জীবন নষ্ট করে দিয়ে গেছে, দ্বিতীয় নারী আমার বেঁচে থাকার কারণটাই কেড়ে নিল। তোকে আমি মাফ করব না। কে চায় খুনির কাছে মাফ? সামান্য না দেখা বাচ্চার জন্য যন্ত্রণা হচ্ছে, বুক জ্বালা করছে। আর আমি আমার ছোট্ট ভাইটা এতিম হয়েছি। আমার বাবা আরও বেঁচে থাকতে পারত, আপনি তাকে বাঁচতে দেননি। আমিও আপনাকে বাঁচতে দিব না, কুড়ে কুড়ে শেষ করব। বেঁচে থাকার চেয়ে মৃত্যু প্রিয় হবে। আরুষ চোয়াল শক্ত করে চেয়ে থেকে মেহেরের সামনে ঝুঁকে আসলো। ঠোঁটের কোণে বিদ্বেষী রেখা ফুটে উঠল। হিংস্র সুরে বলল, তোর ধারণা এত বড় ভুল করে তুই মুক্তি পাবি? আমার বাচ্চা হবে, আমি আবার বাবা হব, তুই আমার সন্তান জন্ম দিবি, কিন্তু এবারের যন্ত্রণাটা সহ্য করার মতো দিব না, পিষে ফেলবো। আমার সাথে ধ্বংস খেলায় মেতে আমার নিষ্পাপ চ্যাম্পকে খুন করলি না? তুই প্রত্যেকটা দিন আমার হাতে খুন হবি। মারবো না, বাঁচতেও দিব না, কসম আমার চ্যাম্পের। নরক বানিয়ে দিব তোর বাকি জীবন। মেহের শব্দ করে মুখ টিপে হেসে ফেলল, এরপর বিস্ফোরিত হুঁশা হাসি। স্বাভাবিক একটা মানুষ ওর হাসি দেখে নিঃসন্দেহে বলবে মেহের পাগল হয়ে গেছে, নয়তো মিসক্যারেজ হওয়া মেয়ের মনে এমন ফুর্তি কিসের? মেহের চোখ মুখ কঠিন করে কণ্ঠে টেনে আনলো দাম্ভিক গাম্ভারি। ঝনঝন করে বাজলো উচ্চারিত ধ্বনি, সে গুড়ে বালি। আপনি এতদিন শুধু মেহেরকে দেখেছেন, মেহেনুর হুসাইনকে দেখেননি। ভয় শব্দটা আমার রক্তে নেই। মরবো তো অবশ্যই, কিন্তু তার আগে আপনাকে খুন করব। প্রহর গুনুন, আপনার মৃত্যু খুব সন্নিকটে। কোনো উত্তর না দিয়ে কেবিনের দরজার কাছে গিয়ে গলা ফাটে চিৎকার শুরু করে আরুষ। ডাক্তার, এই ডাক্তার! চিৎকারে হাসপাতালের নিস্তব্ধ পরিবেশে কাঁপন ধরল। একজন লেডি ডাক্তার দ্রুত কেবিনে প্রবেশ করলেন, কিন্তু কিছু বলার আগে আরুষ তীব্র অস্থির কণ্ঠে বলে উঠল, আমার এক্ষুনি এই মুহূর্তে বাচ্চা চাই। কিভাবে হবে? ফার্স্ট এক্ষুনি বল। ডাক্তার মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেলেন, তবে তার পেশাদার চোখ ধরে ফেলল এই পুরুষ এখন স্বাভাবিক নেই। তার মুখের কঠোর রেখাগুলো গভীর শোকে বিকৃত, চোখে উন্মত্ত আগুন, শরীর থরথর করছে দুঃসহ ব্যাকুলতায়। একটু থেমে শান্ত কণ্ঠে তিনি বললেন, শান্ত হন, বসুন, রিল্যাক্স করুন। নিশ্চয়ই বেবি হবে, কিন্তু তার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। মাত্র D&C করা হয়েছে, কিছুদিন রক্তক্ষরণ চলবে, এরপর মিসেস শেখের স্বাভাবিক পিরিয়ড শুরু হলেই উনি আবার কনসেপ্ট করতে পারবেন। দয়া করে ধৈর্য ধরুন। আরুষের চোখ লাল হয়ে উঠল, আগুনের শিখার মতো দপদপ করছে, যেন এক মুহূর্ত দেরি হলে সব ছাই হয়ে যাবে। লেডি ডক্টরের দিকে রক্তচোষা দৃষ্টিতে তাকিয়ে হুকুমের সুরে বলল, কানে কম শুনিস? আমার এক্ষুনি চাই, মানে এক্ষুনি। কিভাবে হবে বল? টেস্ট টিউব বেবি হয় না? এক্ষুনি ব্যবস্থা কর। যত স্পার্ম লাগে দেব আমি। আমার বাচ্চা চাই, এই মুহূর্তে চাই। আরুষের গলা ভয়ঙ্কর হয়ে উঠছে, প্রবল রাগে পাগল হয়ে গেছে যেন। ডাক্তার একটুও ভয় পেলেন না, বরং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে শান্ত কণ্ঠে বললেন, আপনার স্ত্রী এখনও ইন্টারনাল ব্লিডিংয়ে ভুগছেন। D&C করার পর জ্বরে দুর্বল হয়ে থাকে বেশ কিছুদিন।
মৃত বাচ্চার শরীরের কিছু অংশ কেটে বের করা হয়েছে, কিন্তু যতক্ষণ না ব্লিডিং অফ হয়, শরীর সম্পূর্ণ সুস্থ হয়, ততক্ষণ পর্যন্ত 100 গ্রাম স্পাম দিলেও কাজ হবে না। কারণ জয়ারও কনসিভ করার অবস্থায় নেই। দয়া করে ধৈর্য ধরুন। তোর ধৈর্যের গুষ্টি মারি। আরুষ দাঁতে দাঁত চেপে গর্জে উঠল। এই মুহূর্তে তার মাথায় শুধু একটাই কথা ঘুরছে, ও যা হারিয়েছে তা পুনরুদ্ধার করতেই হবে। আরুষ হিংস্র পশুর মতো মেহেরের দিকে এগিয়ে গেল। হাত বাড়িয়ে ওর গাল শক্ত করে চেপে ধরল। একটা নষ্ট করেছিস, বারবার নষ্ট করতে দেব ভেবেছিস? আবার বাচ্চা হবে, আমি আবার বাবা হব, শুনেছিস তুই? মন শক্ত কর। আরুষের কণ্ঠস্বর বেশি উঠছে। প্রতিটি শব্দ ধারালো ছুরির মতো হৃদয়ে কম্পন ধরানোর জন্য যথেষ্ট। তোর জাত ভালো আরুষকে ডিজার্ভ করে না। জানোয়ার বানিয়ে ছাড়লি আমায়। গোটা শরীর ক্ষত বিক্ষত করব, ফুল সজ্জা নয়, কাঠ সজ্জার আঘাত সহ্য করার জন্য রেডি থাকিস। আরুষ হঠাৎ ঝটকা মেরে ওকে বিছানায় ফেলে দিল। একবারও পেছনে ফিরে না তাকিয়ে দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। কেবিন আবারও নিঃশব্দ পড়ে রইল। মেহেরের ভয় পাওয়ার কথা, শিউরে ওঠার কথা, আতঙ্কের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার কথা, কিন্তু না। মেহের ধীরে ধীরে হাসল, দীর্ঘ বিদ্রুপাত্মক নির্মম সে হাসি, যা কেবল উন্মুক্ত ধ্বংস বয়ে আনে। আরুষ ঘন্টা দুয়েক পর ফিরল। দরজা ধাক্কা দিয়ে কেবিনে ঢুকে দেখল কেবিন ফাঁকা, মেহের নেই। তার বদলে বেডের উপর কাগজ ফার্স্ট এড বক্স দিয়ে চাপা দেওয়া। আরুষ কাগজটা হাতে নিয়ে দেখল তা মেহেরের প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনের উল্টো পিঠের ফাঁকা পৃষ্ঠায় স্পষ্ট অক্ষরে লেখা, আমি তাড়াতাড়ি ফিরে আসব, সংসার করতে না আপনাকে ধ্বংস করতে। আরুষের মাথায় রক্ত উঠে গেল, চোয়াল শক্ত হয়ে গেল, আঙুলগুলো মুষ্টিবদ্ধ হলো ক্রোধে। কাগজটা এক ঝটকা ছিঁড়ে ফেলে দিল। পাশে থাকা ছোট্ট স্টিলের টেবিলটা প্রচণ্ড জোরে লাথি মারল। টেবিলটা ধাক্কা খেয়ে উল্টে গেল। ধাতব শব্দে পুরো কেবিন কেঁপে উঠল। আরুষের নিঃশ্বাস ভারী হয়ে এলো, ফুঁসতে লাগলো ক্ষোভে। উত্তেজিত বুক ওঠানামা করছে দ্রুত। চোয়ালের পেশিগুলো শক্ত হয়ে আছে, চোখে দপদপ করছে ভয়ঙ্কর কিছু করার সংকল্প। মেহের পালিয়েছে, পাহারা রাখা সত্ত্বেও কীভাবে পালালো? ওর সন্তানের হত্যাকারী বিষাক্ত কাল নাগিনী। শাস্তি না নিয়ে পালায় কিভাবে সে? খুঁজে বের করবে, টেনে হিঁচড়ে এনে শেকল পরাবে। আরুষের কাছ থেকে ওর মুক্তি নেই। রাগে ফেটে পড়ে সে শিউলি আন্টি ও নার্সকে ডাকলো। তোমরা থাকা সত্ত্বেও মেহের পালালো কিভাবে? কে সাহায্য করেছে ওকে? বলো তাড়াতাড়ি, আমার ধৈর্য কম। নার্স ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু এই মহিলা বললেন উনি থাকবেন, তাই আমি অন্য রোগীদের দেখতে গিয়েছিলাম। আরুষের চোখ ঝলসে উঠল। শিউলি আন্টির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে। তোমার সামনে থেকে মেহের পালায় কি করে আন্টি? তুমি আমার সঙ্গে বেমানি করছো? শিউলি আন্টির ঠোঁট কাঁপতে লাগলো। আরুষ চোয়াল শক্ত করে বলল, তুমি জানো না আমাদের কত শত্রু? তাদের হাতে মেহের পড়লে কি হবে বুঝতে পারছো? ওর কিছু হয়ে গেলে কি করবে? শিউলি বেগম জবাব দিতে পারে না। মেহেরের আকুতি মিনতি উনি ফিরিয়ে দিতে পারেনি, তাই নিজে থেকে মেহেরকে পালাতে সাহায্য করেছে। আরুষ হিংস্র সুরে চেঁচিয়ে উঠল, মেহেরের কিছু হলে তুমিও মরবে। তোমরা মেয়ে জাত দয়া নয়, শুধু শাস্তি রিজার্ভ করো। আর একটা শব্দও না করে কেবিন থেকে বেরিয়ে গেল আরুষ। নারীরা কেন বারবার ষড়যন্ত্র করে ধ্বংস ডেকে আনে? তার আপন মা, তার সৎ মা মেহের নিজেও। কেন নারীরা বিধ্বংসী হবে? তারা কি মায়াবতী নামে পরিচিত নয়? তাদের শরীর থেকে মিষ্টি সুঘ্রাণ ভেসে আসছে, অথচ অন্তরটা ভয়ানক কলুষিত। নিঃশ্বাস গাঢ় করে ফোনটা বের করে আরুষ হুকুমের সুরে কঠোরভাবে বলে, রায়হান, ছেলেদের বল বউকে খুঁজে বের করতে। 24 ঘন্টা সময় দিলাম, যদি খুঁজে না পাস তোদের কেউ জ্যান্ত খুঁজে পাবে না। চাঁপাইনবাবগঞ্জের দিকে এগিয়ে চলছে 4 চাকাওয়ালা অটোটা। মেহেরের বুকের ভেতর পুরনো অনুভূতির ঢেউ বইছে। বছর হয়ে গেল এই পথে আসেনি। কত স্মৃতি, কত ইতিহাস পড়ে আছে পথের ধুলোয়। কিছুক্ষণের মধ্যে মেহেরকে পৌঁছে দিল অটো তাদের পুরনো বাড়ির ঠিকানায়। এই বাড়িতে তার শৈশব কেটেছে। বাবা তখন ছিলেন। জীবন যেন অন্যরকম নিরাপত্তার চাদরে মোড়ানো ছিল। অথচ বাবার মৃত্যুর পর সব বদলে গেল। খালামণি আর মা বলেছিলেন, পুরুষ মানুষ ছাড়া দুটো মেয়ে একা বাড়িতে নিরাপদ না, এখানে থাকা যাবে না। মেহের তখন বুঝতো না কেন তাকে শিকড় থেকে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। শুধু নীরব হয়ে দেখেছিল কিভাবে তাদের নিজস্ব বাড়ি ছেড়ে শহরের ভাড়া বাসায় উঠতে হয়েছিল। এই বাড়ি তখন ভাড়ায় দেওয়া হয়। বাড়িটা এখনও দাঁড়িয়ে আছে ঠিক আগের মতো। স্মৃতির ভার যেন পুরো বাড়িটার উপর চেপে বসে আছে আজও। দোতলা পুরনো সিমছাম বাড়ি, দেয়াল বেয়ে ওঠা শিউলির লতা, জানালার ধারে বেগুনি রঙের অপরাজিতা ফুলের গাছ। সব কিছু যেন সময়ের সাক্ষী হয়ে চুপচাপ অপেক্ষা করছিল তার জন্যই। বাড়ির পেছনে ছোট্ট একটা পুকুর, যেখানে ছোটবেলায় সে বাবার হাত ধরে নামতো, জল ছিটিয়ে খেলা করত। বড় গাছটা এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে, যার ছায়ায় বসে সে বাবার কাছে কত গল্প শুনেছে। বৃষ্টির দিনে বারান্দার পলেস্টার খসে পড়ত আর বাবা মুচকি হেসে বলতেন, এই বাড়িটা পুরনো, কিন্তু এটার সাথে আমাদের কত স্মৃতি জানো? সেই কথা কি আজও বাতাসে ভাসে?
মেহের ধীরে ধীরে বারান্দায় পা রাখে। দরজার ওপর হাত রাখতে শিরদাঁড়াবে এক অজানা শিহরণ নামে। মনে হয় দেয়ালের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকা পুরনো দিনগুলো আজও ওর অপেক্ষায় আছে। কাঠের দরজার সেই চেনা ঘ্রাণ, লাল ইটের মেঝে, সিঁড়ি ধাপে ধাপে জমে থাকা ধুলো, সব কিছুই বলে দিচ্ছে সময় চলে গেলেও কিছু অনুভূতি ঠিক আগের মতোই থেকে যায়। তার বাবা এই বাড়িটাকে কতটা ভালোবাসতেন। মেহেরের চোখ ছলছল করে ওঠে। দেয়ালগুলো জানে তার বাবার কত শখের বাড়ি ছিল এটা। মেহের বারান্দার উপর এসে দাঁড়াতেই বারান্দায় বসে থাকা এক মধ্যবয়সী মহিলা তাকে লক্ষ্য করলো। মহিলার চোখে কৌতূহল ফুটে উঠল। তুমি মেহের না? মেহের কিছুক্ষণ চুপ থেকে মাথা নেড়ে সায় দিল। অনেকদিন পর আসলে মা, ভালো আছো? তোমার মায়ের শরীর এখন কেমন? মহিলার কণ্ঠে আন্তরিকতা। এই বাড়ির ভাড়াটিয়া পরিবারের একজন সদস্য তিনি, সম্ভবত গৃহকর্ত্রী। মেহের হাসি মুখে জবাব দিল, ভালো আছি খালা, মাও ভালো আছে। মহিলা তার দিকে তাকিয়ে কিছুটা বিস্ময়ের সঙ্গে বললেন, এতদিন পর হঠাৎ? মেহের চোখ নামিয়ে নিল। বাবার ঘরটায় ঢুকতে চাই। মহিলা চুপ করে গেলেন। তিনি জানেন ওই ঘরটা কেন মেহেররা ভাড়া দেয়নি, কখনো দেবেও না। বাড়ির মালিকের স্মৃতি ধরে রাখার শেষ আশ্রয় যেন ওটাই। উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমার মা কি জানেন তুমি এসেছ? না। ধীরে শ্বাস ফেলে মহিলা উঠলেন, এসো চাবিটা নিয়ে আসি। মেহের ধীরে ধীরে বাড়ির ভেতরে পা রাখে। চারপাশে নতুন আসবাব, অন্য কারো জীবনযাপনের ছাপ স্পষ্ট। তবুও দেয়ালের চটে যাওয়া রং, দেয়ালের গায়ে মিশে থাকা পুরনো দিনের গন্ধ এখনও যায়নি। মহিলা কাঠের পুরনো আলমারি থেকে একটা ভারী তালা চাবি বের করলেন। ঝং ধরে গেছে চাবির গায়ে। মহিলাটির পেছন পেছন মেহের দোতলার পূর্ব পাশে শেষ ঘরের সামনে এসে দাঁড়ালো। তালার উপর মাকড়সার জাল, ধুলো ও ঝং মিলেমিশে বসবাস করছে। কত বছর হয়ে গেল এই ঘরের দরজাটা আর কেউ খোলেনি। চাবিটা তালায় ঢুকতেই একটা ক্ষীণ ধাতব শব্দ হলো। অনেক দিন পর খোলার জন্য কিছুটা আটকে গিয়েছিল। মহিলা খানিকটা জোর দিয়ে চাবি ঘোরাতেই একটা কড়া আওয়াজ করে তালা খুলে গেল। যাও মা, ভিতরে যাও। আরও শূন্য হাতে ঘরে ফিরে এসেছে। চোখে মুখে শোকের অনল দাও দাও করে জ্বলছে, যেন একটানা দগ্ধ হতে হতে ছাই হয়ে গেছে সে। আজ তার ঘর খালি, বুক খালি, শূন্য। স্বপ্ন ভাঙার যন্ত্রণা কতটা তীব্র তা সে জানত না। আরুষ কখনো স্বপ্ন দেখেনি, ভাঙার ভয়ই দেখেনি। অথচ সর্বনাশী মেয়ে তাকে স্বপ্ন দেখালো, আবার মুহূর্তেই তা ছিনিয়ে নিল। এই ঘরে একদিন নবজাতকের কান্না শোনার কথা ছিল, অথচ এখন গুমোট নিস্তব্ধতা। আরুষ এখনও বিশ্বাস করতে পারছে না মেহের এমনটা করতে পারে। মেহের তো এমন নয়। হ্যাঁ, সে তেজি, রাগী, আরুষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, যুদ্ধ করতেও রাজি। কিন্তু একই সাথে মেহের মায়াবতী, যে ভালোবাসতে জানে, যার থেকে আরুষ ভালোবাসা শিখেছিল, সব কিছু মিথ্যে প্রমাণ করে দিয়ে গেল মেহের। আরুষ ক্ষিপ্ত হয়ে নিজের শরীর থেকে শার্ট ছিঁড়ে ফেলে। মেঝেতে বসে মুখ চেপে ধরে। বুকের ভেতর দাও দাও আগুন। কাকে বলবে ওর বুক জ্বালা করছে? কিভাবে বলবে? আরুষ জানে সে খারাপ, ভয়ানক খারাপ, কিন্তু ও ভালো হতে চেয়েছিল মেহেরের হাতে মরতে। মেহের ওর প্রাণ নিল না, অথচ বেঁচে থাকার কারণ কেড়ে নিল। হতাশা আর ক্ষোভে বিছানার টান টান চাদর ছুঁড়ে ফেলে দেয় আরুষ। মন চাইছে বিধ্বংসী মেয়েটাকে খুন করে ফেলতে। এত বড় ভুল কিভাবে করে সে? হঠাৎ আরুষের দৃষ্টি আটকে যায় ড্রেসিং টেবিলে ওপরে রাখা রুবি কিউবসে। পুরনো রংচটা একটা কিউব। সন্দেহের চোখে তাকিয়ে সেটি হাতে নেয় সে। কিউবের গায়ে আঁকিবুকি করা, স্কেচ করা কিছু চিহ্ন। মনোযোগ দিয়ে তাকাতেই চোখে পড়ে কিছু হিডেন কোড। D9CM0। রংধনুর প্রথম রং থেকে শেষ রং পর্যন্ত গুনলে যে 6টি রং পড়ে, সেই হিসাবে গণনা করলে হয় D9CM0। এই কিউব আরুষ মেহেরের হাতে বহুবার দেখেছে। ভেবেছিল ওর বাবার স্মৃতিচিহ্ন ধরে বসে থাকে মাত্র। কিন্তু না, আরুষ ভুল ছিল। নওশাদ হুসাইন নামক মাস্টার মাইন্ডের বুদ্ধির জটিলতা এত সূক্ষ্ম তা আরুষ কল্পনাও করতে পারে না। 40 ঊর্ধ্ব বয়সেও লোকটা যা ভাবতে পারতেন তা ভাবতে আরুষের একটা জীবন লেগে যাবে। তারই মেয়ে মেহের। এই চিন্তায় শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে আসে আরুষের শরীরে। মেহেরের রক্তে মিশে আছে জেদ, তেজ। সে ভয় পাচ্ছে এই মেয়েটা যদি ভাবনাতে বিধ্বংসী হয়ে যায়, প্রতিশোধে কিংবা শোকে। মিলিয়ে ফেলা কিউবের ক্লু মেহেরের মস্তিষ্কে গেঁথে নিয়েছে ইতিমধ্যে। ও ভুলবে না, রহস্য উন্মোচন না করে থামবে না। এটি যে সবচেয়ে বড় ভয়। ভেঙে যাবে মেয়েটা, সেদিন নিজেকে তার সবচেয়ে বড় অপরাধী মনে হবে। কিভাবে সহ্য করবে ও? ক্ষোভে ঘৃণায় জ্বলে ওঠে আরুষ। রুবি কিউবসটা আছাড় মারে মেঝেতে। চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেটি। টুকরোগুলো ছড়িয়ে পড়ে সারা মেঝে জুড়ে, ঠিক আরুষের ভেঙে যাওয়া স্বপ্নের মতো। এই মুহূর্তে যদি নওশাদ হোসেন বেঁচে থাকতো, তবে আরুষ এক মুহূর্ত দেরি না করে আরেকটা খুন করে ফেলত। সব কিছু আজ তার জন্য হচ্ছে। আরুষ আজ যা হারিয়েছে, সব কিছুর পেছনে তার হাত। মেয়ের দরজা ঠেলে ভেতরে পা রাখল।
পুরনো ধুলোবালি মাখা ঘর, বাতাস ভারী হয়ে আছে আটকে থাকা শোক আর স্মৃতিতে। ছাদ থেকে ঝুলে পড়া মাকড়সার জাল, কর্নারে জমে থাকা ধুলোর স্তূপ, জানালার শিকগুলো মরচে ধরা, পাল্লাগুলো ওই পোকা খেয়ে প্রায় নিঃশেষ করে ফেলেছে। দেওয়ালের রং চটে গেছে, ফাটলের ভেতর কালচে দাগ জমেছে, মেঝেতে কোথাও কোথাও খাট খসে পড়েছে, যেন স্মৃতির মতোই পুরনো হয়ে ভেঙে যাচ্ছে সব। মেয়ের গায়ে কাটা দিয়ে উঠল। একসময় এই ঘরটা ছিল তার বাবার পৃথিবী, এখন যেন একটা বন্ধ অতীতের কবরখানা। কোণে ছোট টেবিলটা এখনও আছে, যেখানে তার বাবা বসে কাগজপত্র গুছিয়ে রাখতেন। কাঠের হাতলওয়ালা চেয়ারটা ধুলোতে ঢাকা। মেয়ের দেখেছে এই চেয়ারে বসে বাবা কত রাত জেগে কাজ করতেন। টেবিলের পাশে বাবার পুরনো টেবিল ঘড়িটা উল্টে পড়ে আছে, ব্যাটারির অভাবে থেমে গেছে সময়। এই ঘরেই তো বাবা শেষবারের মতো আদর করে বলেছিলেন, মানুষ চাইলেই সব কিছু পায় না, কিন্তু তুই যদি সত্যি কিছু চাস তাহলে সেটা ডেস্টিনি তোকে দিতে বাধ্য। মেয়ের চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। শূন্য ঘরে বাবার গলার সুর কি আজও প্রতিধ্বনি তোলে? মেয়ের টেবিলের উপর হাত বুলিয়ে নিল। ধুলোর গন্ধ, পুরনো কাগজের ঘ্রাণ, বাবার স্মৃতিতে মোড়ানো বাতাস সব কিছু তাকে শ্বাসরুদ্ধ করে তুলল। এক পাশে রাখা কাঠের বুকশেলফটা এখনও আছে। তার বাবা সব সময় বইয়ের মাঝে ডুব দিতেন। মেয়ের ধীরে ধীরে চোখ তুলে তাকায় দেওয়ালের দিকে। সেই দেওয়াল ঘড়ি, কালচে হয়ে যাওয়া গোল আকৃতির একটা পুরনো দেওয়াল ঘড়ি, যার কাঁটা আজও একই জায়গায় থমকে আছে, ঠিক সেই সময় যেখানে তার বাবার জীবন থেমে গিয়েছিল। মেয়ের শ্বাস আটকে এলো। এই ঘড়িটা সে স্বপ্নে দেখে, বারবার একই জিনিস, কিন্তু কেন কেন এই ঘড়িটা তার স্বপ্নে আসে? মেয়ের ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয় ঘড়ির দিকে। আঙ্গুলে স্পর্শ লাগতেই ধুলো উড়ে এলোমেলো হয়ে যায়। একটা ধাতব গন্ধ ছড়িয়ে পড়ে বাতাসে। নাকে ধুলো যাওয়ায় কেশে ওঠে খানিকক্ষণ। ওর মনে পড়ে যায় বাবার মৃত্যুর পর এই ঘরে আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি। মা এই দরজায় তালা দিয়ে দিয়েছিলেন। আজ এত বছর পর এই শূন্য ঘর তাকে কিসের সংকেত দেয় স্বপ্ন দেখিয়ে? মেয়ের চেয়ারটা টেনে এনে তাতে উঠে দাঁড়ালো। পুরনো দেয়াল ঘড়িটা ধুলোর আস্তরণে ঢাকা, ঠিক যেমন তার বাবার স্মৃতির ওপর সময়ের ধুলো জমেছে। হাত বাড়িয়ে সাবধানে সেটাকে নামালো। ভারী ঘড়িটা হাতে নিয়ে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল শরীর জুড়ে। এতদিন পর বাবার কোনো কিছু ছুঁয়ে দেখা, কিন্তু পর মুহূর্তে সে হতবাক। ঘড়ির পেছনে সুন্দর করে আটকানো একটা ছোট চাবি। মেহের নিচে নেমে এলো। চাবি খুলে হাতের তালুর ভেতর শক্ত করে চেপে সেটা। এটা কিসের চাবি? ঘরের এদিক ওদিক তাকালো, কোনো তালাবদ্ধ জায়গা নেই। তাহলে ওর বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। কিছু একটা আরও গভীরে লুকিয়ে আছে। বাবা নিশ্চয়ই কোনো ক্লু রেখে গেছেন। শুধু চাবি নয়, আরও কিছু থাকা উচিত। ওর ভেতরটা এলোমেলো হয়ে গেল। আচমকা একটা বেপরোয়া ভাব এসে ভর করলো ভেতরে। মেয়ের হাতের ঘড়িটা মেঝেতে ফেলে দিয়ে ভেঙে ফেলল। একটা প্রচণ্ড শব্দ হলো। কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো চারপাশে। ধাতব কাটামোটা কিছুটা কাত হয়ে পড়ে রইল। মেয়ের কাজ সরিয়ে ফেলল। ভেতরের কাটা 3টে বের করে আনলো। হাতের আঙ্গুল একটু কেটেও গেল, কিন্তু ওর খেয়াল নেই। কাটা ঘড়ির ভেতরে থাকা পাতলা কাগজটা আলগা ছিল, তাই একটানে উঠে এলো। মেয়ের ওটা তুলে খুঁজে পেল একটা সাদা কাগজ। শ্বাস রুদ্ধ হয়ে গেল তার। হাত কাঁপছে তার। দ্রুত কাগজের ভাঁজ খুলল। সেখানে বাবার হাতের লেখা জল জল করছে। আগুন জ্বালো, আলো ধরো, অন্ধকারটি মুছে ফেলো, না পেলে উত্তর খুঁজে চোখটি বুজে তাকিও, যেটুকু যা উত্তর পাবে তাই হবে সত্য। বাড়ির পিছিয়ে পুকুর পাড়ে যখন যায় সূর্যাস্ত, দেখো তুমি ভালো করে সেথায় পড়ছে আলো। আলোই তোমায় পথ দেখাবে, যেমন দেখায় সত্য। হতাশ না হয়ে মা আমার খুঁজে নিও রহস্য। মেয়ের স্তব্ধ হয়ে গেল। এটা কি? এত বনিতা করে বলার কি দরকার ছিল? বাবা তো চাইলে সরাসরি বলে যেতে পারতেন। মেয়ের কিছুক্ষণ ভাবল, বাবা যদি এটা রেখে গিয়েও থাকে তবে নিশ্চয়ই কিছু একটা ছিল যা তিনি সরাসরি বলতে চাননি। চেয়েছে মেয়ের খুঁজে নিক। বুকের ভিতর হঠাৎ একটা উত্তেজনার শিহরণ খেলে গেল। সূর্যাস্তের সময় পুকুর পাড়ে আলোই পথ দেখাবে? মেয়ের ধীরে ধীরে দম নিল। এই ধাঁধার অর্থ কি তাকে জানতেই হবে। বারবার বারবার মেয়ের ধাঁধাটা পড়ল, যেন মুখস্থ করতে চাইছে প্রতিটি শব্দ। জানালা দিয়ে দেখা যাচ্ছে আকাশে লালাভ আভা। কিছুক্ষণের মধ্যে অন্ধকার নামবে। আলো ফুরিয়ে গেলে সূর্যাস্তের আলো কোথায় পাবে? আলো যে ধরে ফেলবে ওকে। না না, যা করার আজই করে শহর ছাড়তে হবে তাকে। মেয়ের ছুটে গেল বাড়ির পেছনের দিকে, যেখানে পুরনো পুকুরটা এখনও নিঃশব্দে পড়ে আছে। হাঁটতে হাঁটতে বুকের ভিতর রক্ত দ্রুত ধাবিত হচ্ছে। মনে হচ্ছে কোথাও পৌঁছাতে হবে, কিছু একটা পেতে হবে। আলোই তোমায় পথ দেখাবে, যেমন দেখায় সত্য। কথাগুলো মাথার মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে বারবার।
পুকুরের পানিতে সূর্যের শেষ আলোর কিরণ ঝিলমিল করছে। আকাশে কমলা, সোনালি আর হালকা গোলাপি রং মিশিয়ে এক অপার্থিব আভা ছড়িয়ে দিয়েছে, যেন কেউ একটা স্বর্ণালী চাদর বিছিয়ে রেখেছে পুরো আকাশ জুড়ে, আর সেই আলো ছুঁয়ে যাচ্ছে জলকে। পুকুরের স্থির পানির বুকে সূর্যাস্তের আলো একটা লম্বা রেখার মতো পড়ে আছে। ধীরে ধীরে রং বদলাচ্ছে, গাঢ় কমলা থেকে সোনালি, তারপর একটু একটু করে লালচে হয়ে যাচ্ছে। মেয়ের চারপাশে তাকালো, আলো কোথায় পড়ছে। দ্রুত চোখ চালিয়ে পুরো জায়গাটা খুঁজল। পানিতে প্রতিফলিত হওয়া আলো কিসের ওপর গিয়ে পড়ছে সেটাই দেখতে হবে। স্মৃতির ধুলো সরিয়ে মনে করার চেষ্টা করলো, ছোটবেলায় সে এখানে বাবার সঙ্গে কতক্ষণ বসে থাকতো। বাবা কি তখনই এরকম কিছু লক্ষ্য করতেন, নাকি এটা শুধুই কাকতালীয়? পুকুরের জলরাশি মৃদু নড়ছে, তাতে আলোর প্রতিফলন একটু কেঁপে উঠছে। সে আলো একটা স্থির জায়গায় গিয়ে স্থির হয়ে পড়েছে। বাড়ির পেছনের দিকে মুখ করা স্টোররুমের জানালা খোলা, শুধু সেখানেই পুকুরের অগভীর জল তার পায়ের গোড়ালি ছুঁয়ে যাচ্ছে। ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়ল শরীরে, কিন্তু মেয়ের কিছুই টের পাচ্ছে না। ওর সমস্ত মনোযোগ স্টোররুমের দিকে, যেখানে পানির আলো গিয়ে স্থির হয়েছে। আলো ঠিক একটা নির্দিষ্ট জায়গায় পড়ছে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি ইচ্ছে করে ধাঁধা তৈরি করা হয়েছিল? মেয়ের হাত কাঁপছে। হাতে থাকা চাবিটা স্টোররুমেরই তালা। বিশাল তালায় সেই চাবি লাগাতেই তালা খুলে গেল। মেয়ের দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করে। ঘরটা পুরনো, অন্ধকার। ময়লার স্তূপের ভ্যাপসা গন্ধ সারা ঘর জুড়ে ভাসছে। ফোনের ফ্ল্যাশ অন করে দেখলো, দেয়ালের যে স্থানে আলো পড়েছিল সেখানে ভাঙাচোরা স্টিলের পুরনো আলমারি স্থির হয়ে দাঁড়িয়ে। সে এগিয়ে যায় আলমারির দিকে, তন্ন তন্ন করে খুঁজতে থাকে ভিতরে, কিন্তু কিছুই পায় না। ভেতরে পুরনো কিছু ভাঙা যন্ত্রপাতি এবং অকেজো জিনিস ছাড়া আর কিচ্ছু নেই। মেহের শান্তি পায় না। এখানে কিছু লুকোনো আছে, নিশ্চয়ই আছে। এমন সময় মেহের কি যেন ভেবে আলমারি সরিয়ে দেয়। হৃৎপিণ্ড দ্রুত ধুকছে, উত্তেজনা আর ভয় মিশে গিয়েছে দেহে। আলমারি সরানোর পরে সে দেখতে পায় দেওয়ালে একটা পুরনো ইলেকট্রিক সুইচ বোর্ড লাগানো। বিদ্যুৎ নেই, মৃত হয়ে পড়ে আছে কেবল। মেয়ের সুইচ বোর্ড চাপলো। মেয়ের কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সুইচগুলো চাপতে শুরু করে, কিন্তু কিছুই হচ্ছে না। মেয়ের চোখে ক্লান্তি নেমে আসে। বিদ্যুৎ নেই, বোর্ডের সুইচগুলো নিঃসাড় হয়ে পড়ে আছে, কোনো সাড়া নেই। সে বিরক্ত হয়ে হাতের আঙ্গুলগুলো শক্ত করে বোর্ডের উপর চেপে ধরল। রাগ করে এক ঝটকায় বাড়ি মারল। তখনই বোর্ডটা খুলে পড়ল ঠাস করে। মেয়ের কিছু বুঝে ওঠার আগেই তার সামনে দৃশ্যমান হলো পুরনো স্টিলের লকার। প্রথম পলকে দেখতে চকচকে হলেও পরবর্তীতে দেখা গেল সময়ের কালক্রমে মানুষের হাতের ছোঁয়ার অভাবে তাতে একগুচ্ছ দাগ ও মরিচা ধরে আছে। মেয়ের বুঝল সুইচ বোর্ড কেবল চোখের ধোকা, আসল রহস্য এখানে লুকানো। হয়তো ভীষণ গুরুত্বপূর্ণ কিছু সে এই লকারে খুঁজে পেতে চলেছে, যা বাবা ওকে দেখাতে চেয়েছিল। মেহের গভীর শ্বাস নিল, শরীর কাঁপছে। হাতের চাবিটা নিয়ে মেয়ের লকারের তালায় লাগালো। ভাগ্য ভালো, সে একই চাবিতে লকারের দরজা খুলে গেল। মেহের ভেবেছিল এখানে ঘটনা শেষ, সে পেরেছে কাঙ্ক্ষিত বস্তু ছুঁতে, কিন্তু মেহেরের ভাবনা ভুল। সে দেখল লকারের ভিতরে কোট প্যাড বসানো। হতাশ হয়ে গেল মেয়েটা। এই মুহূর্তে পাসওয়ার্ড কোথায় পাবে? বাবা তো এ বিষয়ে কোনো হিংস দেয়নি। চোখ বন্ধ করে নিজেকে শান্ত রেখে মেহের 2 মিনিট ভাবে। এরপর ফট করে মনে পড়ে গেল রুবি কিউবসে মিলানো কোডের কথা। কিউবের গায়ে ছিল কিছু হিডেন কোড, D9CM0। এটা কি লকারের পিন? মেহেরের বুক ধকধক করছে, হাতের তালু ঘামে ভিজে গেছে। তাও ও নিজেকে স্থির রাখার চেষ্টা চালায়। শ্বাস আটকে আসছে, যেন এই মুহূর্তে কোনো ভুল হলে সব কিছু চিরতরে হারিয়ে ফেলবে। এক নিঃশ্বাসে কোড টাইপ করলো, D9CM0। আঙ্গুলের পাশাপাশি তীব্র উত্তেজনায় শরীর কাঁপছে। ডান বোতামে ক্লিক করতেই একটা ধাতব শব্দ হলো। ক্লিক শব্দ করে ধীরে ধীরে লকারের দরজা খুলে যেতে লাগলো। মেয়ের শ্বাস নিতে ভুলে গেল। শরীরের সব রক্ত যেন মাথায় এসে জমা হয়েছে। অবশেষে বাবা রেখে যাওয়া রহস্য ছুঁতে পারছে। কিন্তু ভিতরে কি আছে যার জন্য বাবার এত গোপনীয়তা? গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে উঠল মেহেরের। উত্তেজনা, ভয়, আবেগ সব কিছু একসঙ্গে যেন ওকে আচ্ছন্ন করে ফেলেছে। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো, লম্বা শ্বাস টেনে নেয় বুকে। এরপর ধীরে ধীরে লকারের ভেতরে হাত বাড়ায়। সূর্য তখনও পুরোপুরি তেজ দেখাতে শুরু করেনি। আকাশে হালকা শিশিরের ছোঁয়া লেগে আছে। খন্দকার মেনশনের সামনে বিশাল লোহার গেট, দুই পাশে মার্বেলের তৈরি মোটা স্তম্ভ, যার গায়ে সূক্ষ্ম নকশা খোদাই করা। বাইরে থেকে দেখলে কেবল একটা বিত্তমান পরিবারের বিশাল প্রাসাদ মনে হবে, কিন্তু প্রাসাদের প্রাচীরগুলো জানে কত অভিশাপ লেগে আছে এখানে। ম্যানশনের চারপাশে উঁচু প্রাচীর ঘেরা, তার উপরে কাচের ভাঙার টুকরো বসানো, যেন কোনো অনুপ্রবেশকারী সহজে ভেতরে ঢুকতে না পারে। প্রবেশপথের সামনে দাঁড়িয়ে থাকা 2 জন অস্ত্রধারী পাহারাদার, একজন বাম দিকে, অন্যজন ডান দিকে। তাদের চোখে নিখুঁত সতর্কতা। শরীরে কালো ইউনিফর্ম,
কোমরে গোজা, হ্যান্ডগান। একজন মধ্যবয়সী মহিলা ধীর পায়ে গেটের দিকে এগিয়ে আসে। গায়ের ত্বক কালো, পরনে মলিন আটপরে সুতি শাড়ি, মাথার লম্বা আঁচল টানা, মুখে একটা পান যা সে অনবরত চিবিয়ে যাচ্ছে। হাতে পাটের বস্তায় তৈরি পুরনো ব্যাগ ঝুলছে। শাড়ির নিচে পেটের অংশে কিছুটা স্ফীত দেখাচ্ছে, যেন সে মোটাসোটা গরনের কেউ। আসলে তা কেবল আত্মরক্ষার স্বার্থে। যদি কেউ আঘাত করে যেন সরাসরি পেটে এসে না লাগে। গেটের কাছে যেতেই এক পাহারাদার কড়া গলায় প্রশ্ন করল, এই দাঁড়াও, কোথায় যাও? মেয়ের মুখের পান এক পাশে সরিয়ে নিয়ে একটু বিরক্ত সুরে বলল, উফ, এই এত ভোরে বাঁধোয়া নত বাপ। রেহানা খালার পাঠানো হয়ে আসছি, মালকিনের বাসার কামকর্ম। অন্য পাহারাদার কপাল কুঁচকে বলল, রেহানা খালা আবার কোন জানি? মেয়ের একপাশে থুতু ফেলে বলল, আরে ওটা তুমি জানো না? পুরান ঢাকার পিঠা বানাইয়া দেওয়া খালা। আর উনি আমারে কাইল কইল নতুন কামে একজন লাগবো, তাই আমি আইসি। যাও খবর লও, বেশি ঝামেলা করলা বাচ্চা নাই। পাহারাদাররা পরস্পরের দিকে তাকায়। রেহানা খালা নামটা চেনা লাগছে, সম্ভবত মেনশনে কোনো পরিচিত রান্নার লোক হবে। একজন পাহারাদার ওয়াকিটকি হাতে নিয়ে মেনশনের ভেতরে কাউকে কন্ট্যাক্ট। মালকিনের নতুন কাজের লোক আসছে, রেহানা খালা রেফারেন্সে। কি করব? ওয়াকিটকির অপর প্রান্ত থেকে সংক্ষিপ্ত উত্তর এলো, চেক করে ঢুকতে দাও। পাহারাদার একবার মেহেরকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করলো, তারপর বলল, ভেতরে যাও, কিন্তু ফাইজলামি পাইলে খবর আছে। মেয়ের মুখে বাঁকা হাসি নিয়ে মাথা নিচু করে মেনশনে ঢুকে পড়ে। এখন তার সামনে বিশাল এক রাজপ্রাসাদ, কিন্তু সে জানে এটা কেবল বিলাসিতার গণ্ডি নয়, বরং এক ভয়ঙ্কর খেলাঘর, যেখানে ক্ষমতা আর প্রতিশোধের নিষ্পেষণ চলে প্রতিনিয়ত। আছে এই খেলায় নিজের প্রথম চাল দিল। গেট পেরিয়ে মেয়ে ধীরে পায়ে এগিয়ে যায়। প্রথম ধাপে বিশাল এক আঙ্গিনা। আঙ্গিনার একপাশে মার্বেলের তৈরি ফোয়ারা, মেঝেতে শ্বেত শুভ্র মার্বেল, যার ওপর সূক্ষ্ম কারুকাজ করা। চারপাশে লাগানো দৃষ্টিনন্দন বাগান, যেখানে থরে থরে সাজানো হয়েছে বিদেশি ফুল আর সুঘ্রাণ ছড়ানো বেলি চামেলি। আঙ্গিনার শেষে শুরু হলো ম্যানশনের সদৃশ্যমান লন। লন পার হয়ে এগিয়ে গেলে বিশাল কাঠের পাল্লাওয়ালা দরজা, যার গায়ে সোনালি নকশা খোদাই করা। দরজার দুই পাশে কালো পাথরের তৈরি ভয়ঙ্কর দেখতে সিংহমূর্তি। মেহের গভীর দৃষ্টি নিয়ে চারপাশে পর্যবেক্ষণ করে। এই স্থাপনার ভেতরে ক্ষমতার এক অদৃশ্য বলয় রয়েছে, যেখানে মানুষ নয়, ক্ষমতাই সব কিছু নিয়ন্ত্রণ করে। ভেতরে প্রবেশ করতেই চারদিকে ছড়িয়ে থাকা জাঁকজমক চোখে পড়ে তার। বিশাল হল রুম, সিলিং পর্যন্ত উঁচু ঝাড়বাতি, অসংখ্য কাচের টুকরো আলো প্রতিফলিত করে দ্যুতিময় আবহ তৈরি করছে। কাঠের মেঝের উপর ঘন নরম কার্পেট বিছানো, যা পদক্ষেপের শব্দ নিঃশব্দ করে ফেলে। একপাশে বিলাসবহুল সোফা, দেওয়ালে বড় বড় তলচিত্র ঝুলছে। কোনোটায় পরিবারের পূর্বপুরুষদের ছবি, কোনোটা আবার শিকার করা বাঘের গর্বিত প্রদর্শনী। মেয়ে নিঃশব্দে সব পর্যবেক্ষণ করে। আছে শুধুই এক সাধারণ কাজের লোক, তাকে শান্ত থাকতে হবে, বুদ্ধি খাটিয়ে কয়েকদিন টিকে যেতে হবে। এখানে ওর বাকি উত্তরগুলো রয়েছে। মেহেরের উদ্দেশ্যে একটা চাপা কিন্তু দৃঢ় কণ্ঠ ভেসে আসে, এদিকায়, তোকে রেহানা পাঠিয়েছে। মেহের মুখ নামিয়ে আতঙ্কিত হওয়ার অভিনয় করে মাথা নাড়ে। চোখ তুলে তাকাতেই দেখে আয়েশা খন্দকার, পরিপাটি করে গোল্ডেন স্লিপলেস ব্লাউজের উপর কমলা রঙা পাতলা ফিনফিনে শাড়ি পরা। মুখে এক ধরনের অদ্ভুত স্থিরতা, চোখ দুটো সাপের মতো শীতল, যেন সব কিছু পরে করে নিচ্ছে। নাম কি? কী কাজ পারিস? আয়েশা খন্দকার সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়। মেয়ের পান চিবানো বন্ধ করে মুখে পান সরিয়ে রাখে, তারপর বলে, আমার নাম মর্জিনা। খালাম্মা, কী কাম পারি না তাই বলেন? রান্না বান্না করি, বাসন মাজি, ঘর মুছি, কাপড় ধুই, দরকার হলে বাগানও করি। আগে তো বড়লোক বাড়িতেই কাম করতাম, ওনারা খুব খুশি আসিল, কিন্তু যা দিছে তার চেয়ে বেশি কাম নিছে। আমি বাপু ঠকতে রাজি না, খাইতে পারি কিন্তু ঠকতে না। আয়েশা খন্দকার এক চোখ শুরু করে মেহেরের কথা বোঝার চেষ্টা করে। কার বাড়িতে কাজ করতি? মেহের আগে থেকে জানতো তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই উত্তর সাজিয়ে এসেছে। সে গলার সুর ভারী করে বলে, গ্যান্ডারিয়ায় মালিক চাচার বাসায় আসছিল, জানেন না? একদম কিপটা মানুষ, খালি কাম করে তো টাকা দিত না। বিয়া হলে পোলা বউরে খাওয়ানো লাগবো, তাই ভাবলাম একটু ভালো বাড়িতে কাম ধরি। রেহানা খালা কইল আপনার বাসার লোকজন ভালা, তাই আইসি। আয়েশা খন্দকার ঠোঁটের কোণে এক ধরনের সন্দেহ মিশ্রিত হাসি ফেলে, চোখ জোড়া শকুনের মতো তীক্ষ্ণ করে বলে, বড়লোক বাড়িতে কাজ করেছিস? চুরি চামারি করিস নাকি? ওসব করলে বেঁচে ফিরবি না। মেহের সঙ্গে সঙ্গে কপাল কুচকে মুখ শক্ত করে ফেলে। আরে খালাম্মা, চুরি করুম কেন? আমরা গরিব মানুষ, একবেলা খাই, একবেলা না খাই। চুরি ডাকাতি বড় লোকের কাম, আমরা হাড় ভাঙ্গা খাটি, যা পাই তাই খাই, কিন্তু নীতি নষ্ট করি না। আয়েশা খন্দকার এবার আরেকটু প্রশান্ত মনে মাথা নেড়ে বলে, ঠিক আছে, কিচেনে যা, রোজি তোকে কাজ দেখিয়ে দিবে। যা যা বলে করবি, আর শোন, কোনো চালাকি করলে খবর আছে, গম্ভীর সুরে বলল আয়েশা। মেয়ের মাথা নিচু করে বলে,
আরে খালাম্মা, আপনি ঠান্ডা হন গো, আমি শুধু কাম করতে আইছি, চালাকি আমার হাতে নেই। আয়েশা খানিকক্ষণ তাকিয়ে থাকে, তারপর চলে যায়। মেয়ের মাথা নিচু করে থাকলেও ঠোঁটের কোণে একটুখানি হাসি খেলা করে। প্রথম ধাপ সফল, এবার সামনে কি অপেক্ষা করছে সেটাই দেখার বিষয়। মেয়ের ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। প্রবেশ করতেই চোখে পড়ে বিশাল এক এলাকা, এ যেন 5 স্টার হোটেলের রান্নাঘর। সেলফে সারি সারি কাঁসার হাঁড়ি, পিত্তলের বাসন, আধুনিক ওভেন, মাইক্রোওয়েভ সব মিলিয়ে অভিজাত রান্নাঘর। দেওয়ালে ঝুলছে কড়াই, খুন্তি ও সবজি কাটার বিভিন্ন সরঞ্জাম। রান্নার জন্য মাঝখানে এক বিশাল মার্বেলের টেবিল রাখা, যেখানে একসঙ্গে কয়েকজন দাঁড়িয়ে কাজ করতে পারে। এক কোণে রাখা বিশাল মাটির চুল্লি, চুলায় কয়লা জ্বলছে। মেয়ের মনে মনে ভাবে, এখানে বেশি সময় কাটানো কষ্টকর, কিন্তু ওকে থাকতে হবে। রান্নাঘরে প্রবেশ করতেই একজন কড়া চেহারার মধ্যবয়সী মহিলা মেহেরের দিকে তাকায়। গায়ের রং চাপা, হাতে মোটা সোনার বালা, চুল টেনে বাঁধা। এই মহিলাই রোজি, রান্নাঘরের ইনচার্জ, আয়েশা খন্দকারের সবচেয়ে বিশ্বস্ত সার্জেন্ট। নতুন? কপাল কুঁচকে প্রশ্ন করে রোজি। মেয়ের সঙ্গে সঙ্গে বিনীতভাবে মাথা ঝুঁকিয়ে বলে, জি, রেহানা খালায় পাঠাইছে, ভালো রান্না জানি, কোনো চিন্তা করবেন না। রোজি একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপর গম্ভীর গলায় বলে, শোনো, এখানে আলসেমি চলে না, রান্না খারাপ হলে খবর আছে। আজকের মেনুতে থাকবে গরুর মাংসের কালিয়া, শাহি পোলাও, খাসি রেজালা, সবজি খিচুড়ি, মাছ ভাজা, সাথে স্পেশাল ডেজার্ট। মেয়ের মাথা নেড়ে বলে, উফ, আপনি খালি দেন, এমন রান্না করবো যে খাইয়া সবাই আঙুল চাটব। রোজি তাচ্ছিলের হাসি দেয়। সে বিশ্বাস রাখতে চাইছে না। দেখি কতটুকু পারো। মেয়ের কোমর বেঁধে নামে রান্নায়। মশলার ঘ্রাণ, মাংসের সংস্পর্শে গরম ঘির সুগন্ধ মিলিয়ে পুরো রান্নাঘর ঘ্রাণে ভরে যায়। পোলাওয়ের ভাত নিখুঁত সাদা, ঝরঝরে, তার মাঝে কাজু কিশমিশ দেওয়া। মাংসের ঝোল এতটাই থকথকে আর সুস্বাদু যে দেখলে জিভে জল আসে। খাসি রেজালার ঝাঁঝালো মশলা আর মাখনের গন্ধ সবাইকে আকৃষ্ট করতে বাধ্য। রোজি প্রথমে অবাক হয়ে তাকায়, তারপর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, রান্না বেশ ভালো করেছিস, এবার দেখ তোর জায়গা টিকিয়ে রাখতে পারিস কিনা। মেয়ের মাথা নিচু করে হাসে। জায়গা শুধু টিকিয়ে রাখার জন্য সে আসেনি, বরং পুরো বাড়ির কালো ইতিহাস উদ্ঘাটনের জন্য এসেছে। রান্না শেষে সবাই যখন ব্যস্ত, মেয়ের এই ফাঁকে আঁচলে বাঁধা ঘুমের ওষুধের গুঁড়ো বের করে গরুর মাংসের কালিয়ার হাঁড়িতে পরিমাণে অনেকটা করে ছড়িয়ে দেয়। এই ঔষধ আস্তে আস্তে শরীরকে অবশ করে দেয়, গভীর ঘুমে টেনে নেবে। সন্ধ্যা ঘনিয়ে রাত নামতেই খাবার পরিবেশনের তোড়জোড় শুরু হয়। আয়েশা খন্দকার সহ রশিদ খন্দকার খাবারের চেহারা দেখে মুগ্ধ হয়। গরুর মাংস খেয়ে ওরা তৃপ্তির ঢেকুর তোলে। তাদের খাওয়া শেষে বেঁচে যাওয়া খাবারগুলো বাড়ির কাজের লোকেরা খেলো। মেহের লক্ষ্য করে ধীরে ধীরে সবাই আলস্যে ঢলে পড়ছে। রাত বাড়লেই আশা করা যায় পুরো মেনশন নিস্তব্ধ হয়ে যাবে। রাত্রি 12টার অধিক। খন্দকার মেনশনের প্রতিটি কোণ নিস্তব্ধ। ঘুমের ওষুধে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। মেহের শাড়ির আঁচলটা মাথায় টেনে নিল, পা টিপে টিপে এগোচ্ছে দোতলার দিকে। হলওয়েতে কয়েকজন গার্ড পাহারারত, তবে তাদের চোখ ভারী। কেউ দেয়ালে হেলান দিয়ে আধা জাগ্রত, কেউ বা মেঝেতে বসে ঢুলে পড়েছে। মেহের খুব সাবধানতার সহিত করিডোর ধরে এগিয়ে গেল, যেন তারা কেউ টের না পায়। খন্দকার মেনশনের 2য় তলায় আয়েশা খন্দকারের ব্যক্তিগত কক্ষ। মেহের একটা কক্ষের সামনে এসে থমকে দাঁড়ালো। দরজাটা বিশাল, ঘন করে নকশা করা, মনে হচ্ছে এটাই আয়েশা খন্দকারের ঘর হতে পারে। গভীর নিঃশ্বাস নিয়ে দরজার হাতল চেপে দেখল লক নেই। অবিশ্বাস্য, কড়া সিকিউরিটির কোণারে থাকা একজন মানুষের দরজা খোলা, লক কেন করে না? ভেতরে ঢুকে দরজা নিঃশব্দে ভিড়িয়ে রাখল। কক্ষে প্রবেশ করতে প্রথম যে জিনিসটা মেহেরের নজর কাড়ে তা হলো এর বিশালতা। পুরো ঘর জুড়ে রাজকীয় আয়োজন। একপাশে ঝুলছে ভারী মখমলের পর্দা, সিলিং থেকে নেমে আসা ঝাড়বাতির সোনালি আলো পড়ছে রেশমি কার্পেটে। সারা ঘর পারফিউমের গন্ধে মাখামাখি করছে। চকচকে মেঝেতে এতটুকু ধুলো নেই, যেন প্রতিদিন ঝকঝকে করে পালিশ করা হয়। ঘরের মাঝখানে রাজকীয় খাট, গাঢ় মেহগনির কাঠের তৈরি, সোনালি নকশা করা হেডবোর্ড। হেডবোর্ডের মাথার উপরে ঝুলছে দামি কাচের ফ্রেমে মোড়ানো ছবি, রুহুল শেখের ছবি। মেয়ের মনে প্রশ্ন জাগে, এই মহিলা কি আজও তার শ্বশুরকে ভালোবাসে? যদি নাই বাসে, তাহলে বিচ্ছেদের পরে কেন তার ছবি রাখবে? খাটের 2 পাশে কালো রঙের পালিশ করা সাইড টেবিল, যার উপর ছোট্ট ল্যাম্প জ্বলছে মৃদু আলোতে। ড্রেসিং টেবিলে ভর্তি করে রাখা আছে আয়েশা খন্দকারের দৈনন্দিন প্রসাধনী জিনিসপত্র। ঘরের বাম পাশে মাঝারি বইয়ের তাক, তাতে বেশিরভাগ বই রাজনীতি, ইতিহাস আর কৌশল নিয়ে। এর পাশে আবার একটা পুরনো কাঠের দেখতে সুন্দর আলমারি। মেহের নিশ্চিত এখানে গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে, যার জন্য সে এসেছে। আলমারির ডান পাশে আয়েশা খন্দকারের দামি শাড়ি গহনা সাজানো আছে, যার পাশে একটা ছোট্ট লকার। মেহের নিঃশ্বাস চেপে রাখে, যেন কোনো শব্দ না হয়। ঘরের প্রতিটি কোণ পর্যবেক্ষণ করে সে। এই ঘরে ঢুকতে পারা মানে ও অনেক কিছু। এখান থেকে খালি হাতে সে কিছুতেই ফিরবে না।
মেয়ের নিঃশব্দে বালিশের তলা হাতড়ে আয়েশা খন্দকারের ফোন হাতে নেয়। ওর নিঃশ্বাস স্থির, আঙ্গুলের মুভমেন্ট নিখুঁত। এক ভুলে তো সব শেষ। কৌশলে আয়েশার হাতের আঙ্গুল ফোন স্ক্রিনে রাখতেই 1 সেকেন্ডের মধ্যে ফোন আনলক হয়ে যায়। সাথে সাথে মেয়ে দ্রুত নিজের ছোট্ট পেনড্রাইভটা কানেক্ট করে। মোবাইলের সমস্ত ডেটা কপি হতে থাকে। তবে ডেটা ট্রান্সফার হতে একটু সময় লাগবে। মেহের জানে তাকে এখানে অপেক্ষা করতে হবে। কপি করা শেষে মোবাইলে আগের অবস্থায় রেখে যেতে হবে, নয়তো ধরা পড়ার চান্স আছে। মেহের মোবাইলের স্ক্রিন ডিম করে রাখে যেন কোনো আলো না বের হয়। এরপর ধীরে ধীরে পুরো ঘরে আবারও তল্লাশি শুরু করে। যদি এমন কিছু পাওয়া যায় যা তার বাবার বলা কথার সঙ্গে মিলবে। মেয়ের একে একে খাটের পাশে ড্রয়ার, বুকসের, টেবিলের তাক সব খোঁজে। হাতের কাছে পাওয়া প্রতিটি কাগজ উল্টে দেখে, কিন্তু কিছুই পায় না। এত বড় একজন ক্ষমতাবান নারী, তার বিরুদ্ধে হাজারটা অভিযোগ থাকতে পারে, কিছু না কিছু তো থাকার কথা। কিন্তু মহিলা তার রহস্য খুব নিখুঁতভাবে লুকিয়ে রেখেছে। শেষ পর্যন্ত মেহের হতাশ হয়ে যখন ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলল, প্রথমেই চোখে পড়ে একখানা মোটা তালার চাবি। মেহের সেটা হাতে তুলে নেয়। খানিকটা জং ধরেছে, দেখে মনে হচ্ছে কোনো সাধারণ চাবি নয়। এটার তালাও নিশ্চয়ই বড়, আর সেটা খুললে হয়তো একটা বিশাল রহস্য বেরিয়ে আসবে। কিসের চাবি এটা? মেহের দ্রুত চাবিটা নিজের শাড়ির কোচরে লুকিয়ে ফেলে। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখে ডেটা ট্রান্সফার প্রায় শেষের দিকে। এখন আর একটু অপেক্ষা করতে হবে, এরপর ফোন আগের জায়গায় রেখে বের হবে। কিন্তু এই চাবিটা তাকে নতুন দাদার সামনে দাঁড় করিয়ে দিল। মেয়ে নিঃশব্দে ঘর থেকে বের হয়। দেহের প্রতিটি স্নেহ এখনও সতর্ক। প্রতিটি ধাপ ফেলার আগে সে নিশ্চিত হচ্ছে কোথাও কোনো শব্দ হচ্ছে না তো। চাবিটা শক্ত করে মুঠো ধরে রেখেছে। এটার আসল রহস্য এখনও অজানা, কিন্তু হয়তো গুরুত্বপূর্ণ, যা তার মন বলছে। মেয়ের ধীরে ধীরে সিঁড়ি বেয়ে এগিয়ে যায়। মেনশনের নিচতলাটা এখনও ঘুরে দেখা হয়নি। কোনো ক্লু পাওয়া যায় কিনা দেখতে হবে। সে নিঃশব্দে নিচের পুরো তলা ঘুরে দেখে। খন্দকার মেনশনের প্রতিটি করিডোর, প্রতিটি দরজা, প্রতিটি ঘরের দরজার আদল। কোথাও দামি চাঁদি চাপা কাঠের কাজ, কোথাও দেয়ালে ঝোলানো পুরনো তেলচিত্র। কিন্তু এসব কিছুই তার মনোযোগ কাটতে পারছে না। মন বলছে সৌন্দর্যের পেছনে গলদ আছে, কুৎসিত চেহারা লুকিয়ে আছে। বাবা চিঠিতে বলে গেছেন এরা নাকি জঘন্য খারাপ মানুষ। এর বৃত্তান্ত না জানা পর্যন্ত নিজেকে অরক্ষিত বলে মনে করছে সে। নিচতলার লোন ঘুরতে গিয়ে মেহেরের সামনে একজন অস্ত্রধারী পাহারাদার পড়ে যায়। মেহের চমকে ওঠে। এই লোকটা যদি চিৎকার করে আজই ধরা পড়ে যাবে। মেয়ে দ্রুত লোকটার দিকে এগিয়ে গেল যেন সে সন্দেহ না করে। এই, তুমি এখানে কি করছো এই সময়? মেয়ের মুহূর্তেই বুঝতে পারল, ব্যাস, বিপদ ঘনিয়ে আসছে। যদি সে 1 সেকেন্ডও দেরি করে তবে ধরা পড়বে। সে সঙ্গে সঙ্গে ভয় চেপে রেখে মুখে কাচুমাচু ভাব এনে বলল, এই যে ভাই, নতুন আইসি, কামে ঢুকলাম কেবল। বাড়িটা সুন্দর, তাই ঘুরা ঘুরা দেখতেছিলাম। লোকটা সন্দেহভরা চোখে মেহেরকে পর্যবেক্ষণ করলো। এক পা সামনে এগিয়ে এসে বলল, তুমি মিথ্যা বলছো? মেহের দ্রুত মাথা নিচু করে বলল, আরে আল্লাহ, মিথ্যা কথা কইয়া আমি পাপ করবো কে ভাই? আমি কি চোর বাটপার? পাহারাদার ভ্রু কুচকালো। তাহলে চোরের মতো এই সময় কেন? মেয়ের টের পেল এই লোকটা সহজে তাকে ছাড়বে না, কিছু একটা করতে হবে এক্ষুনি। সে ধীরে ধীরে শাড়ির ভাঁজ থেকে ছোট্ট স্প্রে বোতল বের করলো। মুখে বিনয়ের হাসি এনে একটু এগিয়ে গিয়ে বলল, ভাই, গরিব বলে কি শখ নাই আমাগো? আপনি খামাখা সন্দেহ কইরা। এই বলে হঠাৎই বাতাসে ক্লোরোফর্ম স্প্রে করলো। ধোঁয়াটে এক ধরনের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়তেই পাহারাদারের চোখ বড় হয়ে গেল। সে একবার দম নিতেই থমকে গেল। শরীর টলতে লাগলো তার। চোখ ঘোলা হয়ে এলো। তুমি? বলতে বলতে সে ধপ করে মাটিতে পড়ে গেল, সম্পূর্ণ বেহুশ। মেয়ে দ্রুত মুখ ঢেকে একপাশে সরে এলো, যাতে স্প্রের প্রভাব তার উপর না পড়ে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করে স্প্রে যখন বাতাস থেকে অনেকটা মিলিয়ে গেল, তখন লোকটার শরীর একটু সাইডে ঠেলে দিল, যাতে কেউ হুট করে দেখলে যেন বুঝতে না পারে। সে দ্রুত চারপাশ দেখল। কেউ দেখেনি তো? না, আশেপাশে কেউ নেই। মেয়ের ঠোঁট চেপে ধরল। ধুকপুক করা বুক নিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তারপর নিজের মনে বলল, আরেকটা বাধা সরল। আমায় খুব তাড়াতাড়ি কাজ ছাড়তে হবে। মেয়ের নিচতলার করিডোর ধরে হাঁটতে থাকে, পশ্চিমের দিকে সোজা। আগে পশ্চিম পাশ দেখে এরপর পূর্ব পাশ দেখবে। সেই করিডোর ধরে এগোতে এক ধরনের অস্বাভাবিক গন্ধ নাকে আসতে লাগলো। থমকে গেল পথযুগল। দূর থেকে তীব্র পারফিউমের ঘ্রাণ আসছে। একেবারে সুগন্ধি বলা যায় না, কারণ পারফিউমের সাথে মিশে আছে আরও কিছু, একটা অন্যরকম ঘ্রাণ। কৌতূহলবশত এগিয়ে যায় সেদিকে। সে এসে থামে পশ্চিম দিকে অবস্থিত শেষ ঘরের সামনে। মেহের নিঃশ্বাস আটকে রাখার চেষ্টা করল। মহলের আনাচে কানাচে এখনো পর্যন্ত যতটুকু দেখেছে কোথাও কোনো ঘ্রাণ ছিল না, অথচ কোণা থেকে সুগন্ধি আসছে। ব্যাপার ভালো ঠেকছে না। মেয়ের যে ঘরের সামনে এখন দাঁড়িয়ে, সে দরজায় বিশাল তালা মোটা শিকল দিয়ে বাঁধা, যেন আজন্মের জন্য সিল করে দেওয়া হয়েছে দরজাটা। মেয়ের তালা নেড়েচেড়ে দেখলো আগে, এরপর নিজের হাতে রাখা চাবি ঢুকিয়ে দেয় তালায়। সঙ্গে সঙ্গে খুলে যায় সেটা। তাহলে এটাই সেই রহস্য ঘর। কি আছে দেখতে হচ্ছে। বিসমিল্লাহ।
দরজা ঠেলে ভিতরে ঢুকতেই গাঢ় অন্ধকারে হারিয়ে যায় মেহেরের দৃষ্টি। ঘরটা যেন একটা পরিত্যক্ত কবরস্থান, নিস্তব্ধ, ভারী, কোন এক অজানা শূন্যতায় আচ্ছন্ন। বাতাসের আর্দ্রতা এতটাই তীব্র যে মনে হচ্ছে এখানে কোনোদিন সূর্যের আলো এসে পৌঁছায়নি। নিঃশ্বাস নিতে মনে হলো এখানে বাতাসও পচে গেছে। মেয়ের হাতের চাবিটা আরও শক্ত করে ধরল। দরজার বাইরে পরিচিত সুগন্ধ এখানে এসে রূপ নিয়েছে অসহ্য এক দুর্গন্ধে। পচা মাংস, স্যাঁতসেঁতে মাটির গন্ধ আর মলমূত্রের বিশ্রী গন্ধ মিলেমিশে এক বীভৎস অনুভূতি তৈরি করেছে। পাকস্থলী মোচড় দিয়ে উঠল, মুহূর্তেই বমি পেয়ে গেল। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সামনের দিকে তাকাতেই ধীরে ধীরে প্রকট হতে থাকলো ঘরটার বিভীষিকা। এক কোণে উঁচু হয়ে থাকা আবর্জনার স্তূপ, তার উপরে শুয়ে থাকা ইঁদুরের কঙ্কাল, ছড়িয়ে থাকা ছেঁড়া কাগজের টুকরো যেগুলোতে কিছু লেখা ছিল, কিন্তু এতটাই বিবর্ণ আর নোংরা যে বোঝার উপায় নেই। মেঝে পুরো ধুলোর স্তরে ঢাকা, দেয়ালের গাঢ় রং উঠে গিয়ে জায়গায় জায়গায় অদ্ভুত নখের আঁচড়ের দাগ, যেন কেউ বাঁচার আকৃতি নিয়ে বারবার এখানে বন্দিত্ব ভাঙতে চেয়েছে। ছাদের ফাটল না ধরলেও শ্যাওলা জন্মেছে। মেঝের কোনাকুনি অংশে স্যাঁতসেঁতে আবর্জনার জন্য ছত্রাক আক্রান্ত হয়েছে। সেখানে জমে থাকা স্যাঁতসেঁতে স্তূপ থেকে বোধহয় মাটি পচা গন্ধ বেরোচ্ছে। মেয়ের অস্ফুটে নিঃশ্বাস ফেলল। এই ঘরটা ভয়াবহ অতীতের সাক্ষী, হয়তো এক বন্দিত্বের আর্তনাদ যা আজও দেয়াল জুড়ে লেপ্টে আছে। মেয়ের ধীরে ধীরে ঘরের ভেতর এগিয়ে গেল। বাতাসের ভারী পচা গন্ধ আরও প্রকট হলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। মোবাইলের ফ্ল্যাশ একটু উঁচু করতে ঘরের এক কোণে কিছু একটা পড়ে থাকতে দেখল সে। না, কেউ পড়ে আছে। একটা মানুষ নাকি শুধু একটা জীবন্ত লাশ, মেহের বুঝতে পারল না। মেয়ের শির দ্বারাবে ঠান্ডা স্রোত নেমে গেল। মাটির সঙ্গে লেপ্টে থাকা কঙ্কালসার শরীর, শীর্ণ হাত দুটো কুঁচকে মাটিতে লেগে আছে। ত্বক এতটাই শুকনো আর বিবর্ণ যে বোঝা কঠিন সে এখনও জীবিত কিনা। এলোমেলো ময়লা চুল মুখের এক পাশে ছড়িয়ে আছে। ফ্যাকাশে ফাটল ধরা ঠোঁট, চোখের পাতায় স্থির নিঃশ্বাস। মেহের এক মুহূর্তের জন্য বুঝে উঠল না এটা মৃতদেহ নাকি জীবিত কেউ, নর না নারী, বা বয়স কেমন, কিচ্ছু না, কেবল হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। একটু সময় নিয়ে সে ভালো করে পর্যবেক্ষণ করে দেখলো, বোঝা গেল এটি নারী শরীর। সম্ভবত মহিলার দেহ পচতে শুরু করেছে। বোটকা গন্ধ বের হয়েছে দেহ থেকে। মহিলার শরীর হাড্ডিসার, জায়গায় জায়গায় কুঁচকে গেছে চামড়া। হাত পা বাঁকানো যেন বহুদিন ধরে নাড়াচাড়া হয়নি। উন্মাদ চোখ দুটো শূন্যের দিকে তাকিয়ে আছে, আর মুখে অস্পষ্ট ফিসফিস, কোনো ভাষা নয়, শুধু ফাঁকা শব্দ। শরীরে বিভৎস ঘা, যেখানে পোকা বসে আছে। ফ্ল্যাশের আলো স্পষ্ট দেখা যাচ্ছে পুরনো ক্ষত থেকে এখনও হলুদাব পুঁজ গড়িয়ে পড়ছে। মাংস এতটাই পচে গেছে যে কিছু জায়গায় চামড়া ফেটে সাদা মাংসের মতো কিছু বেরিয়ে এসেছে। হাঁটু দুটো মাটিতে লেপ্টে আছে, যার চারপাশে কালো হয়ে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। মহিলাটির পেটিকোট ছেঁড়া, ব্লাউজের কাপড় এতটাই জীর্ণ যে প্রায় কিছুই ঢেকে নেই। শরীরের বেশিরভাগ অংশ উন্মুক্ত হয়ে গেছে, অথচ সেখানে কোনো লজ্জা নেই, কোনো প্রতিরোধ নেই। লজ্জা, ব্যথা, সব অনুভূতি বহু আগেই বিদায় নিয়েছে। তার ঘাড়ের পাশে একটা দগদগে ক্ষত, গভীর কালচে লাল, পচে গিয়ে গর্তের মতো হয়ে গেছে। ওই ক্ষত থেকেই মাংস পচা গন্ধ বেরিয়ে আসছে, যেন মাংসের কোষগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে। বুকের ঠিক নিচে একটা লম্বা কাটার দাগ, যেখানে শুকিয়ে যাওয়া রক্তের দাগ এখনও লেগে আছে। শরীরের নানা জায়গায় পোড়া কালো দাগ, মনে হচ্ছে কেউ হয়তো সিগারেটের ছ্যাঁকা দিয়েছে বারবার। গর্তে ঢুকে যাওয়া ঘাগুলো দু একটা মাছি ভনভন করছে। মাছি ওই ঘায়ে এসে বসছে, অথচ মহিলার কোনো হেলদোল নেই, অনুভূতি নেই। সে যেন মৃতপ্রায় আত্মা, কেবল অসহায়। নিঃশ্বাসটুকু মৃদুতালে চলছে মৃত্যুর অপেক্ষায়। মেয়ের যত কাছে যাচ্ছে ততই গা গুলিয়ে উঠছে, প্রায় বমি করে ফেলতে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলাতে হবে। ওর চোখ গেল মহিলার পেটের দিকে। নিঃসার হয়ে পড়ে আছে। পেটের ওঠানামা এতটাই ধীর যে বোঝাই যাচ্ছে সে জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে আছে। হয়তো দীর্ঘদিন অনাহারে পড়ে থেকেছে, হয়তো শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। ঠান্ডায় কাঁপতে থাকা শরীরটা দেখতে দেখতে মেয়ের নিজের পেটে গুজে রাখা কাপড় বের করলো। ধীরে ধীরে এগিয়ে গিয়ে মহিলার গায়ে জড়িয়ে দিল। মহিলা তখনও শূন্যে তাকিয়ে আছে, ফাঁকা চোখ নিয়ে। বোধহয় মেহেরের উপস্থিতি তিনি টের পাচ্ছেন না। মেহের এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলো ওনার পাশে। আপনি কে? মেহের শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো। কোনো উত্তর নেই, শুধু তার দিকে তাকিয়ে রইল মহিলা, যেন শব্দ করার ক্ষমতাটাও হারিয়ে গেছে বহু আগে। কিন্তু মেহের খেয়াল করলো একটা অদ্ভুত লক্ষণ, মহিলার মুখটা কোথায় যেন দেখেছে সে আরও গভীরভাবে তাকালো। এই শূন্য দৃষ্টি, এই চোখের ভাঁজ, এই মুখের কাঠামো, তার বুক কেঁপে উঠল। মনে মনে কামনা করলো যা অনুমান করেছে তা যেন সত্য না হয় আল্লাহ। সে হাত কাঁপতে কাঁপতে ফোন বের করলো। গ্যালারির ভেতর স্ক্রল করে একটা ছবি বের করলো সে, আরুষের মায়ের ছবি। মেয়ের ফোনের আলো মহিলার মুখের দিকে ধরলো, তারপর আবার ছবির দিকে তাকালো। এভাবে কয়েকবার ভালো করে পর্যবেক্ষণ করে শরীরের সমস্ত রক্ত যেন জমে গেল মুহূর্তের মধ্যে। এটা কিভাবে সম্ভব? এই মহিলা আরুষের মা? মেয়ের মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। তার চারপাশটা যেন ধোয়ার মতো ঘোলা হয়ে গেল।
আরুষ জানে না তার মা এখানে আছে, জানে না তার মা এমন অবস্থায় পড়ে আছে। আজীবন এই মাকে আরুষ ঘৃণা করে গেল, বেশ্যা বলে গালি দিল। ছোট্ট আরুষের মাথায় ঢুকে গিয়েছিল তার মা নোংরা। বাবাকে ওকে ফেলে রেখে চলে গেছে আরেক পুরুষের হাত ধরে। তাদের দুঃখের বিনিময়ে বিলাসবহুল জীবনের সুখ কিনেছে। কেউ জানে না উনি সুখী হননি, কেউ জানে না এই নারীর মতো দুর্বিষহ জীবন আর কারো হয়নি। ওনার মতো কষ্ট কেউ ভোগ করেনি, এর চেয়ে মৃত্যু শ্রেয়। মেহেরের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল, তার আশপাশটা যেন ঘোলা হয়ে গেল। সে হাত বাড়িয়ে নারীর গালে রাখল। ঠান্ডা রুক্ষ রক্ত জমাট বাঁধা ত্বক। এই নারী শুধুই কঙ্কাল সার শরীর নয়, সে এক জীবন্ত আর্তনাদ। আরও যদি একদিন জানতে পারে, না জানতেই হবে ওকে, নয়তো মেহেরের জীবনটাই বৃথা যাবে। বিধাতা হয়তো এর জন্যই তাকে পাঠিয়েছিলেন খন্দকার মেনশনে। বাবা ঠিক বলেছিল, বাইরে থেকে দেখতে ধন জৌলুস ও আভিজাত্যে ভর্তি থাকলেও এর পেছনের চেহারাটা কুৎসিত। মার্বেলের দেয়ালগুলো নোংরা ইতিহাস বয়ে বেড়াচ্ছে। এই খন্দকাররা আস্ত পিশাচ, এরা মানুষ হতে পারে না। মেয়ের বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল, হাত বাড়িয়ে দিল গালে। হাড্ডিসার ঠান্ডা রুক্ষ ত্বক, ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া কালো রক্তের দাগ, চোখ দুটো কোটরে ঢুকে গেছে। মেয়ের শব্দ তুলে ফুপিয়ে কেঁদে ফেলল। মানুষ হিসেবে আরেকটা মানুষের এমন জীর্ণ অবস্থা দেখে কষ্ট হচ্ছে তার। সে একজন মা, সম্পর্কে তার শাশুড়ি। কখনো কল্পনায় আনেনি এমনও দিন তাকে দেখতে হবে। মা, আমি আপনার ছেলের বউ, একবার তাকান না। তিনি তাকালেন না। মেয়ের কথা আদৌ শুনতে পেয়েছেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। মানসিক প্রতিবন্ধী উন্মাদ একজন মানুষ যে তার তৃষ্ণা, যন্ত্রণা, সুখ দুঃখ এমনকি কারো কথাও কানে পৌঁছে না। পৃথিবীর সাথে ওনার আত্মার বিচ্ছেদ হয়েছে আগেই, কেবল শরীরটা জুড়ে আছে জমিনে। মেয়ের দম বন্ধ করে বসে থেকে নিঃশব্দে কাঁদে। খন্দকাররা মানুষ নয়, জানোয়ার কেউ ছাড়িয়ে গেছে তারা, হারিয়ে দিয়েছে শয়তানকে। কথিত আছে মানুষের চেয়ে বড় পশু পৃথিবীতে দুটো হয় না, সত্যি হয় না। রাত 1:03। আরুষের মোবাইল স্ক্রিনে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন ভেসে উঠল। একটা ছবি, ক্যাপশন, মা কখনো খারাপ হয় না, খারাপ নষ্ট পৃথিবী সবই মানুষ নামক কীটের কারসাজি। লোকেশন খন্দকার মেনশন, নিচতলার পশ্চিমের সর্বশেষ ঘর। আপনার অপেক্ষারত আপনার মা। আরুষ স্ক্রিনের দিকে স্থির অনুভূতির শূন্য চোখে তাকিয়ে রইল। কাটল কয়েক মিনিট, ও শ্বাস যেন বন্ধ হয়ে এলো। ছবিটার দিকে তাকাতেই শরীরে শীতল কম্পন ধরেছে। একটা মানুষ না, শুধু একটা জীবন্ত কঙ্কাল। শীর্ণ হাত পা, ফ্যাকাশে চামড়া, গর্তে ঢুকে যাওয়া চোখ, ঠোঁটের কোণে জমাট বাঁধা কালো রক্ত। এই নরকবাসী দেহটা তার মা? না না। আরও সে ভ্রু কুঁচকে গেল, নিঃশ্বাস ভারী হয়ে উঠল। রক্ত টকবক করে ফুটতে লাগলো শরীরে। এটা একটা কুৎসিত প্র্যাঙ্ক, ভুল। সে জানে তার মা সুখে আছে, বিদেশের বিলাসবহুল জীবনে মত্ত। তার মা তাকে ছেড়ে গেছে স্বেচ্ছায়, নিজের লালসার জন্য, সুখের জন্য। তাহলে এই ছবি? আরও শক্ত করে চোখ বন্ধ করল। গলা যেন কিছু একটা দলা পাকিয়ে উঠেছে। হাতটা নিষ্পিস করছে ফোনটা ছুঁড়ে ফেলার জন্য, কিন্তু পারছে না। দৃষ্টি আটকে গেছে ছবির চোখ দুটোর দিকে। শূন্য, নিষ্প্রাণ, অথচ না বলা অনেক যন্ত্রণার গল্প, যা সে বলতে চাচ্ছে। অতীতের সব বিদ্বেষ এক নিমিষে যেন ধাক্কা দিয়ে উঠে এলো মাথার মধ্যে। ছোট্ট আরুষ কোনায় দাঁড়িয়ে কাঁপতে থাকা সে, বাবার ক্রোধে ফেটে পড়া চেহারা, কান্নায় ভেঙে পড়া একটা শিশু, মায়ের চলে যাওয়ার সেই দিন। বেশ্যা, এটা তো সেই বলেছিল, প্রতিদিন প্রতি রাত বছরের পর বছর ধরে। কিন্তু কিন্তু এই শূন্য বিবর্ণ চোখজোড়া কি সত্যিই কোনো বাপির? আরুষের বুকের মধ্যেও কোথাও কিছু একটা খুব জোরে মোচড় দিয়ে উঠল। নিঃশ্বাস ফেলতে পারছে না, আঙ্গুল থরথর করে কাঁপছে। ঠোঁট ফাটে কিছু একটা বলতে চাইছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কেমন যেন দম আটকে আসছে আরুষের। এক হাতে মোবাইল আঁকড়ে ধরে অন্য হাতটা শক্ত করে চেপে ধরেছে নিজের হাঁটুতে। ঠান্ডা লাগছে শরীরে, অথচ তালুর ভেতর ঘাম জমেছে। আচমকা প্রায় অজান্তে সে বাবার নাম্বারে ডায়াল করলো। ফোনটা কানের কাছে তুলতে বুকের ভেতর কিছু একটা শক্ত হয়ে আটকে গেল। রিং বাজছে, একবার, দুইবার, তিনবার। অন্য প্রান্তে ঘুম জড়ানো কণ্ঠে রুহুল শেখ বলে উঠল, আরুষ। ওর কণ্ঠে আটকে গেছে, ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। বাবার উদ্বিগ্ন কণ্ঠ, আরুষ কি হয়েছে? এত রাতে ফোন করলে? সব ঠিক আছে বাবা? আরুষের গলার কাজটা ধরে আসছে। এত বছর সে এক বিন্দু কান্না ফেলেনি, অথচ আজকে? আরুষ অনুভূত শূন্যর ন্যায় ফিসফিসিয়ে বলল, আমার মা। মা শব্দটা থেমে গেল মাঝপথে। বুকের ভেতর কোথাও হাহাকার ছড়িয়ে পড়েছে। গলার সুর এতটাই ক্ষীণ যেন ভিতরে কেউ দম আটকে চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। রুহুল শেখ দমে গেলেন ফোনের ওপাশে। তিনি বিস্মিত। বিগত 20 বছরে ছেলেটা মা শব্দ উচ্চারণও করেনি ঘৃণায়। আজ তবে কেন? আরুষের গলাটা এমন ভাঙা শোনায় কেন? বাবার মন ব্যাকুল হলো। ঘুম ছুটে গেছে তার। অপেক্ষা করছেন আরুষের মুখের কিছু শোনার। তার ছেলেটা সব সময় ফাজিল, যাকে অসভ্য বলে বকতে বকতে ক্লান্ত হয়ে যান তিনি।
সেই ছেলেটা হঠাৎ শান্ত, এমন নীরব। আরুষের চোখে সবকিছু কেমন ঝাপসা লাগছে, ঠোঁট কাঁপছে, অথচ কোনো শব্দ বেরোচ্ছে না। গলার কোথাও একটা শক্ত পাথর আটকে গেছে, সরাতে পারছে না। সে কি সত্যি এতদিন মাকে ঘৃণা করতো, নাকি নিজেকেই বোকা বানিয়ে এসেছে এতদিন? মা অন্যায় করেনি, সে ও চক্রান্তের শিকার। আরুষের মনের গভীরে কোথাও কি একটা শিশু লুকিয়েছিল, যে মাকে ফিরে পাওয়ার অপেক্ষা ছিল। আজ এত বছর পর, যখন সব হিসাব চুকিয়ে গেছে, যখন সে নিজেকে পাথর বানিয়ে ফেলেছে, এখন কেন বুকের ভেতরে শক্ত পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে? সে না মাকে ঘৃণা করে, তাই তো। তাহলে এই অন্ধকার ঘরে কেবল নিজের নিঃশ্বাসের শব্দ শুনে এত একাকী লাগছে কেন? ফোনটা হাত থেকে খসে পড়ল। আরুষ মাথা নিচু করে বসে থাকলো, নীরব নিঃশব্দ। তার বুকের ভেতরে কোথাও যেন একটা নিঃস্ব সন্তান চিৎকার করছে, অথচ শব্দ হচ্ছে না।